আশা করি সকলেই ভালো আছেন। আনন্দধ্বনির কবিপক্ষ বেশ কিছুদিন ধরেই চলছে। কিছু না কিছু আনন্দধ্বনির তরফ থেকে আমরা নিয়ে আসছি। তো অনন্যার হাত ধরে আমার রবীন্দ্রনাথের সাথে অনেকটাই চলা, সিঙ্গাপুরে বিশেষ করে ওর জন্য অনেকটা আমি গানটাকে বোধহয় আরো ভালো করে বুঝছি, কারণ ও এত ইন্সপায়ার করে। তাই ওকে বাদ দিয়ে আমার পক্ষে এটা শেষ করাটা একদম সম্ভবই হতো না। তাই আজকে আমি আর অনন্যা একদম নিছক আড্ডা মারতে বসেছি। একদম যা মনে আসবে, যখন যেরম ভাবে ও কবিতা বলবে বা রবি ঠাকুরের কিছু তথ্য নিয়ে আমাদের সাথে কথা বলবে, আমিও হয়তো কয়েকটা গান করলাম, এই নিয়ে আমাদের আড্ডা। কেমন আছো অনন্যা? ভালো আছি, আর একেবারে আড্ডার মুডে খাটে বিছানায় বসে পা মুড়ে আড্ডা মারতে বসেছি আজকে, যেটা অন্য সময় হলে আমরা করে থাকি। যখন দেখা হয় আমাদের, যে ঘন্টার পর ঘন্টা আমরা গুরুদেবকে নিয়ে আলোচনা করি, নানান গান, তুই এটা শুনেছিস, আমি ওটা শুনলাম, এটা শোন সেটা শোন, ঠিক সেরকম ভাবে আজকে আড্ডা মারতে বসেছি। এন্ড আই এম ভেরি ভেরি গ্রেটফুল যে তুই এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে তুই আজকে ভেবেছিস আমার সাথে গল্পটা করবি। আর আমার খুবই কম অবদান তোমাকে সিঙ্গাপুরের বাঙালিদের কাছে পৌঁছে দেওয়াটা কোনো ব্যাপারই না। তো এত ট্যালেন্ট তোর মধ্যে, লোকে তোকে এমনি চিনে যেত। ইট ইজ জাস্ট আ কোইন্সিডেন্স। আমি জাস্ট আ মিডিয়াম যাকে হয়তো প্রথম তুই চিনেছিস, এবং যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল যেখানে তুই গান করেছিলিস, সবাই শুনেছিলেন, সেটা হয়তো একটা জাস্ট একটা কোইন্সিডেন্স। তোকে লোকে এমনি খুঁজে নিত না। তারপরে সেই অন্দর মহলটা মনে আছে? হ্যাঁ, সেখান থেকেও সেটা তোমার আমার উপরে একটা যে ভরসা, একটা তোমার মনে হয়েছিল যে সেটাও না আমাকে অনেকটা সাহস জুগিয়েছে, সত্যি কথা বলতে। সেটা আর বোধহয় সেখান তোর থেকে ফার্স্ট স্টেজ পারফরমেন্স সোলো ছিল। একদম সোলো, এক্স্যাক্টলি একদম সোলো। আর সত্যি কথা বলতে ওখান থেকেই কিন্তু আনন্দধ্বনি শুরু হয়, কারণ সুভদ্রা ওই প্রোগ্রামটা শুনেই আমার কাছে আসে। তারপরে আমরা একসাথে চলতে শুরু করি, তারপরে টুকটুক করে আর কি হলো ব্যাপার। তবে তুমি সারাক্ষণই থেকেছো, তাই না? আমরা দুজন থেকেছি একসাথে। কারা জানি আমাদের একটা নাম দিয়েছিল, প্রিয়ম্বদা আর অনুসুয়া, সেই আর কি। আমার মনে আছে কেউ একটা, আই থিঙ্ক এটা বোধহয় টুলু দিয়ে এরকম আমাদের একটা নাম দিয়েছিল। এমন হচ্ছে কোনো একটা সময় বলেছিলেন, একটা সময় খুব ভালোবেসে আমাদের নাম দিয়েছিলেন প্রিয়ম্বদা। হ্যাঁ, সেই নামটা আমরা বোধহয় মান রাখতে পেরেছি সেই জিনিসটার, যে বছর 6 হবে বোধহয় তোর সাথে আমার এখানে। আমার একদম 2015 থেকে তোমার সাথে আমার একদম নিছক আলাপ। রাইট। আমাদের প্রথম আমরা একটা সন্দীপদার প্রোগ্রামে আমাদের আলাপ হলো। হ্যাঁ, যেখানে আমি সেই বসন্ত, যেখানে আমরা সেই অনেক ডিসকভার করলাম দ্যাট we are probably the fourth generation, the third generation যারা কানেক্টেড। হ্যাঁ, এবং এই গল্পটা আমি আজকে ডেফিনেটলি একটা বড় প্ল্যাটফর্ম লোকেদের সাথে শেয়ার করতে চাই। অনেকেই ভাবে যে অমৃতা আর অনন্যা, হাউ ডিড দে কাম টুগেদার? আমরা খুব ডিফারেন্ট। বাইরে থেকে দেখলে আমরা দুজনে হয়তো অনেকটাই আলাদা, লোকেদের মনে হয় যে আবার এরা কি করে একসাথে কাজ করে বা কি করে। অবভিয়াসলি আমাদের একটা মিউচুয়াল অ্যাডমিরেশন ক্লাব আছে, আমার ওর গান খুব ভালোবাসি, ও আমার সাথে কাজ করতে ভালোবাসে, কিন্তু গল্প আমার খুব ভালো লাগে। ছাড়াও আমাদের একটা খুব অদ্ভুত বন্ডিং আছে, ইট ইজ অদ্ভুত একটা কোইন্সিডেন্স, যে আমার দাদু দিদু যেখানে থাকতেন বহু বহু বছর আগে, সেটা হচ্ছে জগদলপুর বলে একটা জায়গা। সেখানে সচরাচর বাঙালিরা কেউ থাকে না। তো সেই শহরে আবার আরেকজন বাঙালি পেয়ার ছিলেন, আরেকটি বাঙালি কাপল, হু হ্যাপেন্স টু বি অমৃতার দাদু দিদা, এবং তারা একে অপরকে চিনতেন। ওর মার, এমনকি আমার দাদুর গাওয়া গানও মনে আছে, যে ওই গানটা খুব গাইতেন মেসোমশাই। তো ইট গোজ ব্যাক দেয়ার। তারপরে আরো মজার ব্যাপার যে অমৃতার বাবা মা আবার ভাইজাগে থাকতেন, সেখানে ওর বাবা আমার বাবার কালিগ ছিলেন, এবং আবার মা বাবাদের সূত্রে ওরাও একে অন্যকে চিনতেন। আমরাই খালি একে অন্যকে চিনতাম না। এই সিঙ্গাপুরে এসে আলাপ হলো, এবং সেটাও আরেকটাও মজার ব্যাপার যে আমার খুব কাছের একটি বন্ধুর আবার ননদ হয় অমৃতা, এবং সেই সূত্রে ওকে আমি প্রথম দিন গিয়ে অ্যাপ্রোচ করি যে এই তুই কি পম্পা, কারণ তোর বৌদি বললো তুই এই প্রোগ্রামটা করছিস।
তো তারপরে গল্পে গল্পে বেরোলো যে উই আর অ্যাকচুয়ালি কানেক্টেড, থার্ড জেনারেশন কানেকশন আমাদের। তো আই থিঙ্ক ইট ইজ আ বিউটিফুল, মানে কি বলে যে সোলস আই থিঙ্ক মুভ ইন গ্রুপস, রাইট? ওরা ঠিক খুঁজে নেয় বোধহয় নিজেদের আত্মার সাথে যাদের সম্পর্ক, তারা ঠিক নিজেদের খুঁজে নেয়। আমরা সেভাবেই একে অন্যকে খুঁজে নিয়েছি এই সুদূর ভারতের কোথায় জগদলপুর, কোথায় ভাইজাগ, সেখান থেকে কোথায় সিঙ্গাপুরে এসে আমরা একে অন্যকে খুঁজে নিয়েছি। তো এই গল্পটা সবসময় মনে হয় যে probably that is our soul connection, মানে that একদম absolutely একে অপরকে বোঝা, সত্যি কথা, একে অপরকে বোঝা, কত কথা, মানে হয়তো আমরা দুজনেই একসঙ্গে এক কথা ভাবছি, ছোট জিনিস, তাই না? হয় বল যে আমি একটা ধর কিছু পাঠালাম, পরে ঠিক যেই জিনিসটা হাইলাইট করছি তুই তখন ঠিক সেটাকে নিয়েই ভাবছিস, আর এটা হলো তো অনেক সেটা হয়। আমি তো অনেক আমার তো বকবক করাই কাজ, কিন্তু তুই না না না, আমার কথা তো মানে আমি আবারও বলি যে আমার সত্যি সে ডেস্টিন বলি তোমার সাথে এইভাবে যোগাযোগ হওয়া, আর এরম ভাবে আমরা আরো এগিয়ে যাই অনন্যা কাজে, এরম আরো নানান কাজ করতে থাকি। তবে আজকে সকালবেলা একটু বাজারে বেরিয়েছিলাম দোকানপাটে, তখন তুমি আমায় একবার বলেছিলে কৃষ্ণকলিটা কি তৈরি হলো? আমি বললাম ওটা থাক। কিন্তু তখন মেঘটা একদম মানে মেঘাচ্ছন্ন, ভীষণ একটা বৃষ্টি হলো না কেমন, তখন আমার একদম ওই গানটাই মনে পড়লো, ঘন মেঘে আধার হলো দেখি। তাহলে চেষ্টা করি একটুখানি। নিশ্চয়ই একটু কান পুরাটা লাগিয়ে দিই, তাহলে সুবিধা হবে। 1 মিনিট। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়, শ্যামামের ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে পারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো দেখেছি তাই, কালো হরিণ কৃষ্ণকলি আমি তাদের বলি। বাহ বাহ বাহ, সাধু সাধু, এই তো হয়ে গেছে বেশ। মোটামুটি করতে করতেই একদম সুন্দর। নেক্সট প্রোগ্রামেই আমরা এটা করে ফেলবো একেবারে, হয়তো না ভালো যায়, মনে হয় হয়ে যাবে। তো এরকমই আমাদের গান আর কি, যারা জানেন না যে আমি মাঝে মাঝেই একটা করে ওই স্বপ্নে পাই গান, আর তারপরে অমৃতাকে ফোটাতে থাকি, কিরে তুললি, কিরে হলো। আর ও এত সুন্দর গায়, আমার মাঝে মাঝে মনে হয় যে আমার যদি একটা ভালো গলা হতো তাহলে বোধহয় ওরকম হতো। মানে একটা স্বপ্নে পাওয়া গলা হয় না, মানুষের স্বাদ হয় যে আমি যদি খুব ভালো করি তাহলে এরকম হব। তো আমার সেটা মনে হয়, আমার যদি একটা খুব আইডিয়াল বিউটিফুল রবীন্দ্রসঙ্গীতের গলা হতো তাহলে যেন অমৃতার মতন হতো। শি ইজ মাই ভয়েস। তো ভীষণ বড় কথা এটা। খুব সুন্দর গাইলি। আরো কিছু শোনা, এরকম করে আড্ডায় হয় না, মানে আরো কি নতুন কি শিখছিস, নতুন কি উপলব্ধি করলি দিনে? অনেক গান আছে এমন অনন্যা যেগুলো সাধারণত করা হয় না বা শোনা হয় না, সেরকম কিছু গান আমি ভাবছিলাম যে মানে রবি ঠাকুরের তো এখন যেটা হয়ে থেকেছে, মানুষের প্রচলিত গানগুলি বেশি শোনার অভ্যেস হয়ে গেছে, তাদের মানে কারোর দোষ নয়, কিছুই নাই, কিন্তু যদি তাদের কাছে কিছু হয়তো অনেকে জানে, আবার কিছু অজানা গানও যদি তাদের কাছে তোলা যায়, যেটা প্রচলিত নয় যেগুলি, আমার মনে তাতে মন্দ নয়, বলো, ভালোই লাগে। একেবারে ওরকম একটা কিন্তু একদম অচেনা অচেনা একটা কিছু শোনা, যেটা খুব বেশি লোকে শোনেনি, সেরকম কিছু শোনা। সেরম একটা আছে রবীন্দ্র সৃষ্ট তাল আর কি, ষষ্ঠী তালের উপরে, প্রেম পর্যায়ের। এটা আমি অনেক বছর আগে শিখেছি, প্রায় 2000-2001-এ। নিদ্রা হারা রাতের এই গান বাঁধবো আমি কেমন সুরে, অনেকেই জানে, আবার অনেকে হয়তো জানে না, কারণ অনেক লোকে হয়তো জানেনি।
অনেকেই হয়তো জানে না। তো গানটা না ঠিক এই ধরনের। একটা জায়গা ভীষণ, ওই জায়গাটা হয়তো জানি না গাইবো কিনা, কিন্তু বলতে ভালো লাগছে। ওগো সে কোন বিহান বেলায় এই পথে কার পায়ের তলে নাম না জানা তৃণকুসুম শিউরে ছিল শিশির জলে। এই বাহ, শিউরে ছিল জায়গার নোটটাও না এত সুন্দর, দেখি আমি করার চেষ্টা করছি sweet. তার। সা থেকে শুরু। নিদ্রাহারা রাতের গান বাঁচবো আমি কেমন সুরে, নিদ্রাহারা রাতের গান কোন রজনী গন্ধা হতে আনবো, কোন রজনী গন্ধা হতে আনবো সে গান কণ্ঠে পুরে, নিদ্রাহারা রাতের গান। ওগো সে কোন বিহান বেলায় এই পথে কার পায়ের তলে নাম না জানা তৃণকুসুম, নাম না জানা তৃণকুসুম শিউরে ছিল শিশির জলে আর পায়ের তলে। আলোকে তার একটি রুচি কত বিপুল রক্ত রুচি, নয়ন কাঁদে কি ফুল চয়ন নীল গগনে, কি ফুল চয়ন দূরে দূরে নিদ্রাহারা রাতের গান। বাহ, বাহ, ভারী অনেকেই হয়তো ঘুমোচ্ছি ভারী না, সুন্দর। এই নিদ্রাহারা। ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব খুব হ্যাঁ, সুন্দর, বড় ভালো লাগলো। আর ওই ভালো। গানটা আমরা যেটা আলোচনা করছিলাম কালকেই বোধহয় কথা বলছিলাম না রে, যেটা আমি তোকে বললাম যে হ্যাঁ আমি এটার অন্য সুরটা শুনেছি, কোনটা বলতো? আহ হ্যাঁ, যা হারিয়ে যা যায়। হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। আর এত সুন্দর হ্যাঁ, সময়ের জন্য ওটা প্রযোজ্য যে এত তো আমরা আহ, কত কি নিয়ে কত কিছু হোর্ডিং কত কিছু করে হ্যাঁ, জীবনের প্রায়োরিটিস গুলোকে বোধহয় এখন আবার থেকে নতুন করে চিনছি, তাই না? যে সত্যি, কতটুকুই দরকার সেটাও সত্যি, বুঝছি। তো তো সবই তো সত্যি, প্রায় হারিয়েই যাচ্ছে আর আগলে বসে রইব কত আর। তো সত্যি সেটা সেরম একটা। ওরম একটা ওই তো হ্যাঁ, ইনফ্যাক্ট তুই দুটো সুরেই যদি চাস একটুখানি আমাদের শুনিয়ে দিতে পারিস, যেটা কমন হ্যাঁ, খুবই, সেটাও হয়তো আমি যেটা শুনেছি আর তুই যেটা কালকে গাইলি হ্যাঁ, একটুখানি হ্যাঁ। শোনাবি আমায়। কিরকম কিরকম ভাগ্য জানো তো, আমার একটা অদ্ভুত ভাগ্যও আছে। আমি না সব অজানা সুরগুলো আগে শিখি, আমার না জানা সুরগুলো সেরকম শেখা হয় না। তো এটা আমি তখন আমি ব্যারাকপুরে এই দিদির কাছে শিখি। উনি না এই অজানা সুরটাই, মানে অজানা তো বলা উচিত না, আরেকটা সুর, অল্প জানি। আরেকটা সুর। হুম। হ্যাঁ, সেটাই আর কি। তো আমি সেটারই কিছুটা তোমাদের শোনাই সকলকে, চেষ্টা করি। দাঁড়াও। হারিয়ে যায় তাই আগলে বসে রইব কত আর, হারিয়ে যায় আর পারেন রাত জাগতে না ভাবতে অনিবার, যাহা দিয়ে যায় তাই আগলে বসে রইব কত আর, আছি রাত্রি দিবস ধরে দুয়ার আমার বন্ধ করে। এখানটা একটু রুকলাম। এই যে আমি ধাক্কা দিয়ে দিয়ে গাইছি, কারণ এইভাবেই শেখাতেন আমাদের দিদি। এটা কীর্তন অঙ্গের গান, তো তাই এই যে ধাক্কাটা, এটা ভীষণ রবীন্দ্রনাথের নিজস্ব একটা স্পেশালিটি এই ধরনের গানে। অনেকে এটা বেশ মৃদু ভাবে নেয়, আবার অনেক সময় এই স্টাইলটা রাখতে ধাক্কা পারলে একটাতেই, ভালো হ্যাঁ। লাগে।
একদম হ্যাঁ একেবারে। হ্যাঁ হ্যাঁ। আছি রাত্রি দিবস ধরে দুয়ার আমার বন্ধ করে, আসতে যে চায় সন্দেহে তাই তারাই বারে বার, আসতে যে চায় সন্দেহে তাই তারাই বারে বার, যাহারিয়ে যায় তাই আগলে বসে রইব, কত আয় হারিয়ে যায়। এটা হচ্ছে এই সুরটা যেটা করলাম, এটা শুনেছো তোমরা, এটা মানে শুনছি। হ্যাঁ, এটা শেখা হয় এক্স্যাক্টলি। এরম আর ভারী খুব সুন্দর, মনের যেমন প্রাণের ডেপথ, কাছে। মানে রবীন্দ্রনাথের গান তো শুধু গান নয়, ইট ইজ না আ ফিলসফি, ইট ইজ আ জীবন একদম দর্শন, তাই না? তো একদম একদম যতক্ষণ না তুই ওটা ফিল করে গাইছিস, যতক্ষণ না তুই ওটার ভেতরে ঢুকে গাইছিস, বুঝে অবজর্ভ করে গাইছিস, ততক্ষণ ওটা বেরোয় না। এবং না না অনেকেই গান করে, দেখবি তুই প্রচুর লোকে গান করে, টেকনিক্যালি হয়তো একেবারে ঠিক গাইলো, কিন্তু হ্যাঁ ভাবটা তখনই সম্ভব যখন ভেতর থেকে জিনিসটা আসে, বুঝে হ্যাঁ অ্যাবজর্ব হ্যাঁ করে, ওটাকে হ্যাঁ একটা ওয়ে অফ লাইফ নিজের মধ্যে নিয়ে তারপর যদি তুই ওটাকে প্রকাশ করিস, তবেই হ্যাঁ ওই সত্যি আসল ভাবটা আসে। আসে আসে। আর যত বয়স বাড়ে তত বোধহয় এই ব্যাপারটা অতটাই গভীর হয় আমার মনে হয়, তাই না? একদম একদম। এবং আমি আর তুই বারবার এই কথাটা বলি যে প্রেম পর্যায়ের গান আর পূজা পর্যায় কোথায় গিয়ে যেন মিলে যায়, মানে তখন হ্যাঁ হ্যাঁ আমরা যারা হয়তো ছোটবেলায় একদম প্রেম পর্যায়ের গানগুলোকে ভালোবাসতাম না, কারণ কিরম জানি মনে হতো সারাক্ষণ ওই প্রচন্ড মাখো মাখো প্রেম, অতটা ঠিক পারা যাচ্ছে না আর কি বাংলা হ্যাঁ হ্যাঁ ভাষায় বললে, যে হ্যাঁ একদম বড্ড বেশি বাড়াবাড়ি রকমের প্রেম। কিন্তু যত বয়স বাড়ছে ওটা সেই প্রেম আর পূজাটা কোথায় জানি গিয়ে মিশে হ্যাঁ যাচ্ছে। এবং কত যে এরকম হ্যাঁ গান আছে যে তুই অ্যাকচুয়ালি শুনলে বুঝতেও পারবি না প্রেম না পূজা পর্যায়ের। তো হ্যাঁ একদম নয়, অনেক গান আছে, সেটাই। ওরকম একটা কিছু শোনা না যেখানে বেশ আমরা কনফিউজড হয়ে যাব যে এটা কি ঈশ্বর প্রেম না হ্যাঁ মানুষের প্রতি, এরকম একটা কিছু। মানুষের প্রেম, হ্যাঁ সে তো প্রচুর, তালিকা বড়ই বড়। এটা যখন শিখি তখন আমি তো মনে করেছিলাম, মানে তখনও দিদি বলেননি যেটা কোন পর্যায়ে, কথাটা লেখালেন ক্লাসে, এবার পড়াচ্ছেন। তো যখন প্রথম দুটো কলি পড়ছি, প্রথম কেন পুরো গানটাই পড়ছি আর শুধু ভাবছি বাপরে ঠাকুরের কাছে কিভাবে বলেছেন রবি ঠাকুর, এটা ভাবছি। তারপরে যখন মিত্রা দি আমার যে দিদি গুরু ছিলেন বা আছেনও, সে বললেন যে এটা কিন্তু প্রেম পর্যায়ে, বুঝলে, খুব গুরুগম্ভীর মানুষ ছিলেন, এটা কিন্তু পূজা মনে হবে কিন্তু এটা প্রেম নিবেদন তার প্রেমিকাকে। শোনো, মানে অদ্ভুত কিছু কিছু জায়গায় মনেই হচ্ছে না যে এটা প্রেম পর্যায়ের গান, এতটাই মিশিয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমার যেতে সরে না মন, বাহ। তোমার দুয়ার পাড়ায় আমি যাই যে হারায়। আচ্ছা, ভগবানের দুয়ার পাড়ালেই তো হারিয়ে যাওয়ার একটা প্রবণতা হয়, হুম। কে বুঝবে বলো? অতল বিরহে নিমগন, এইখানটা হয়তো একটু প্রেমের কোথাও হতে পারে। তো বিরহ যাই হোক, চলো। শব্দটা উনি অনেকবার পূজা পর্যাতেও ইউজ করেছেন, তাই না? তাই তো, সেটাই, হ্যাঁ ঈশ্বরের, হ্যাঁ অবশ্য এটা তুই যদি দেখিস, গান শুরু করার আগে এইটুকু খালি বলবো, এটা কিন্তু হ্যাঁ একটা ইউনিভার্সাল ট্রুথ অফ স্পিরিচুয়ালিটি। এটা শুধু হ্যাঁ গুরুদেবের কথা নয়, মানে তুই যদি সুফিও দেখিস হ্যাঁ 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 সেখানেও তুই দেখবি যে দ্য পিয়া, দ্য সাজন ইজ অ্যাকচুয়ালি ভগবান, মানে ওটা ইয়েস, হ্যাঁ একটা লেয়ারের পরে ওটা ঈশ্বর প্রেম এবং মানুষ একই হয়ে যায়, এবং একদম, ঈশ্বরকে সখা হিসেবেই দেখা হয়েছে সব জায়গায়, হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ মানুষকেও আবার ঈশ্বর হিসেবে দেখা হয়েছে, কারণ রবীন্দ্রনাথেরই হ্যাঁ নিজের কথায় যে মানুষের ভেতরেই তো ঈশ্বর, এবং সেটা তো শুধু রবীন্দ্রনাথ, হ্যাঁ সেটা তো আমাদের উপনিষদ বেদ সব জায়গাতেই আমরা তাই পড়েছি, সব তাই জায়গায়, জেনেছি যে একদম, ইট ইজ উইদিন হ্যাঁ আস, রাইট? তো এই যে হ্যাঁ উইদিন হ্যাঁ আস ব্যাপারটা, যে তুমি যখন নিজের হ্যাঁ ভেতরে ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে এবং সামনের মানুষের ভেতরের ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে, তাহলে তার প্রতি প্রেমটা তো ঈশ্বর প্রেমের মতনই হবে, মানে একদম একদম, লজিক্যালি হ্যাঁ ভাবলে, আনকন্ডিশনাল, হ্যাঁ তাই না? হ্যাঁ ইট উইল বিকাম, তো ওই ওই যে
ভগবানকে ইকুয়ালাইজ করা আমার নিজের লেভেলে, বা আমার নিজের লেভেলে মানুষকে ভগবানের জায়গায় বসানো, দুটো কিন্তু একই হয়ে যায় একটা সময় পর। একই হয়ে যায়, ঠিকই বলেছো একদম। শুনি আচ্ছা, এবার এই গানটা। আমার যেতে সরে নামুন, আমার যেতে সরে নামুন, তোমার দুয়ার পাড়ায়ে আমি যাই যে হারায়ে, তোমার দুয়ার পাড়ায়ে আমি যাই যে হারায়ে, অতল বিরহে নির্মম আমার যেতে সরে নামুন, নাই আমার যেতে সরে নামুন। কি সুন্দর না সুরটা? ভীষণ সুন্দর, ভীষণ। হ্যাঁ, ভীষণ সুন্দর। আর একটা আর মানে হন্টিং একটা ফিলিং আছে, তাই না? একটা হ্যাঁ, যেটাকে আমরা হ্যাঁ, বলি কলিং, দ্য ট্রু কলিং ব্যাপারটা, ঠিক হ্যাঁ, সেরকম একটা যেন হ্যাঁ, ফিল আছে, যে আমাকে মনে হচ্ছে যেন কিছু একটা টানছে হ্যাঁ, 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 হ্যাঁ। ভেতর বিশেষ করে থেকেই হয়তো জিনিস। যুবগণ। হ্যাঁ, একদম, হ্যাঁ, একেবারে এই ভেতর যুবগণ। থেকে ব্যাপারটা। আমি জানি না, রবীন্দ্রনাথকে তো এক্সপ্লেন করাও মহা মুশকিল, মানে উনি সবই তো বলে গেছেন নিজের মতন করে, তারপর আর কি হ্যাঁ, বা হ্যাঁ, বলবো, কি বা বোঝাবো। কিন্তু হ্যাঁ, I ওটা নিজের মতনই থাক আর নিজের কি। মতো গুণগুণই থাক ওটা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, সেটাই। আর একটা এবার তুমি এরকম গান তোর মনে আছে? তোর মনে আছে ওই কোনটা আরেকটা বলো? গান নিয়ে আমরা মাঝে মাঝেই আলোচনা করি, তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। ওটাও কি হ্যাঁ, প্রেম পর্যায়ের গান? ওটা হ্যাঁ, শুনলে, হ্যাঁ, ওটা মানুষকে শুনলে তো মনে হয় না যদি জীবনের ধ্রুবতারা করেছি আমরা, তাই না? গাইডিং না, লাইট যেটা আর কি, ধ্রুবতারা তো নর্দার্ন লাইট। তো সেটা হ্যাঁ, যে ডাইরেকশনটা কখনো যেন না হ্যাঁ, হারাই, তো সেটা তুই ঈশ্বরকেও সত্যি বলতে তো। পারিস, সেটা তুই মানুষকেও হ্যাঁ, বলতে হ্যাঁ, পারিস। হ্যাঁ, হ্যাঁ, এটা তো হ্যাঁ, তোমার একদম কাছের কনফিউশন। মানুষকে হ্যাঁ, এটা কি একদম, আদৌ এক মানুষকে, বা আর এবং সেরকম ভাবে রূপে তোমার ভোলাবো নাটাও তাই, যে তুই কি ঈশ্বরকে একদম। বলছিস, নাকি আই এম শিওর তুই ভগবানকে হয়তো বলিস আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার হ্যাঁ, খুলবো। আমার সেটাই মনে পড়ে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক কথাই আমার তো সেটাই আমি মনে পড়ে। আজকে তোকে একটা জিনিস আমি দুদিন ধরে পড়ছি আর আমার খুব ভাল লাগছে, আমি ভাবলাম যে এই জিনিসটা তোকে শোনাবো, কারণ এটা আমরা হ্যাঁ, খুব একটা জানতে পারি না। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের যখন গুরুদেব নোবেল প্রাইজ পেয়েছিলেন, ওনার একটা অপূর্ব অ্যাকসেপ্টেন্স স্পিচ ছিল। তো আচ্ছা। সেটা হয়তো সবার শোনা নয় বা পড়া নয়, তো আমি ওই চিঠিটা খুঁজে পেলাম, ওই স্পিচটা খুঁজে পেলাম, যেটা বাহ! উনি যখন প্রথম নোবেল প্রাইজ পান উনি কি বলেন। মজার জিনিস হ্যাঁ, হচ্ছে যে গুরুদেব জানতেনও না যে উনি নোবেল প্রাইজ পেয়েছেন, মানে যখন টেলিগ্রামটা আসে তখন উনি পোস্ট অফিসের সামনে দিয়ে এক বিলিতি বন্ধুর সাথে, বিদেশ থেকে আসা ওনার কোনো এক বন্ধু, তাকে নিয়ে উনি যাচ্ছিলেন, তো এমন সময় পোস্টম্যান এসে টেলিগ্রামটা দেয় দৌড়ে দৌড়ে এসে। তো ওনার মনে হয়েছিল ঠিক আছে কি না কি হবে, পকেটে রেখে দিই, ওর পরে পড়বো। তো উনি পকেটে রেখে দেন চিঠিটা, টেলিগ্রামটা, যে ভালো কিছু তো আর আচ্ছা, হবে না, কিছু একটা এসেছে, রেখে দিই। তো সাথে যে বন্ধুটি ছিলেন তিনি জানতেন টেলিগ্রামে কি আছে। তো উনি আচ্ছা। বলেন যে না, আই ইনসিস্ট তুমি ওই চিঠিটা পড়ো। তখন উনি টেলিগ্রামটা খুলে দেখেন যে উনি সুইডেন থেকে খবর এসেছে যে উনি নোবেল প্রাইজ জিতেছেন। তো সুইডেন থেকে তখন কেন খবরটা এসেছিল, সুইডেনের কি নোবেল প্রাইজ তো অসলোতে দেওয়া হয়, জানি না আমি কেন সুইডেন থেকে চিঠিটা এসেছিল। তো উনি চিঠিটা তখন খুলে দেখছেন যে উনি জিতেছেন নোবেল প্রাইজ ফর লিটারেচার, আর উনি মনে মনে ভাবছেন নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, মানে ওরা ঠিক টাইপ করেনি, বা মানে টেলিগ্রাফের যুগ তো, মেসেজটা হ্যাঁ, সিগন্যালটা বোধহয় ঠিক পাইনি, এটা হতেই পারে না। কিন্তু যাই হোক তারপরে তো খবরটা ছড়িয়ে গেল এবং সবাই খুব খুশি হলো। বাট ওনার ওই এত হাম্বল,
রবীন্দ্রনাথ নিজে যে উনি ভাবেনি যে সত্যি সত্যি উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো আমি তোকে ওখানটা পড়ে শোনাই, এত হ্যাঁ, সুন্দর চিঠিটা আর কি, স্পিচটা হ্যাঁ, গীতাঞ্জলি থেকেই, মানে আচ্ছা, গীতাঞ্জলি পড়ছিলাম, ওটা শেষের পাতায় খুঁজে পেলাম এটা। আচ্ছা, আচ্ছা। I am glad that I have been able to come at last to your country, and that I may use this opportunity for expressing my gratitude to you for the honor you have done to me by acknowledging my work and rewarding me by giving the Nobel Prize. I remember the afternoon when I received the cablegram from my publisher in England that the prize had been awarded to me. I was staying then at the school Shantiniketan, about which I suppose you know. At that moment, we were taking a party over to a forest nearby the school, and when I was passing by the telegram office and the post office, a man came running to us and held up the telegraphic message. I also had an English visitor with me in the same carriage. I did not think that the message was of any importance. So I just put it into my pocket, thinking that I would read it when I reached my destination. But my visitor supposed he knew the contents, and he urged me to read it, saying that it contained an important message. And I opened and read the message, which I could hardly believe. I first thought that possibly the telegraphic language was not quite correct and that I might misread the meaning of it. But at last, when I felt certain about it, and you can well understand how rejoicing it was for my boys at the school and for the teachers. What touched me more deeply than anything else was that these boys, who loved me and for whom I had the greatest, deepest love, felt proud at the honor that had been awarded to him for whom they had the feeling of reverence. And I realized that my countrymen would share with me the honor which I had been awarded to myself. The rest of the afternoon passed away in this manner, and when the night came, I sat upon the terrace alone, and I asked myself the question what the reason could be of my poems being accepted and honored by the West, in spite of my belonging to a different race, parted and separated by seas and mountains from the children of the West. And I can assure you that it was not a feeling of exaltation, but a searching of the heart that I questioned myself, and I felt humble at that moment. তো উনি তখন ভাবছেন যে সত্যি সত্যি পেয়েছি, মানে উনি বিশ্বাসই করতে পারছেন না। পারছেন না, আর হ্যাঁ, এটা বলা গুরুদেবের পক্ষেই সম্ভব, মানে হ্যাঁ, আমরা এত লোকেদের দেখি, এত সময় দেখি, there is so much of arrogance that comes with অ্যাচিভমেন্ট, তাই তো? এবং রবীন্দ্রনাথ তো আর খুব অল্প বয়সে তো নোবেল প্রাইজটা পাননি, ততদিনে তো উনি জেনেও গেছিলেন যে উনি কি কি কন্ট্রিবিউট করেছেন। সত্যি তবুও কথা। একটা হিউমিলিটি কতটা একটা মানুষের মধ্যে হতে পারে যে সেই স্টেজে এসে উনি ভাবছেন যে নিশ্চয়ই ভুল, মানে আমি ভুল করছি, এরকম হতে পারে না। তো ওখানটা আমার ভীষণ ভালো লেগেছিল, এই হিউমিলিটি পার্ট অফ ইটটা। আর আরেকটা ছোট্ট জিনিস যেটা উনি বলেছেন যে কেন ওনার ছোটবেলাটাতে যেভাবে উনি একা একা বড় হয়েছেন ফুল গাছ পাতার সাথে, সেখানে উনি ওই অবসকিউরিটিটা ওনার খুব ভাল লাগতো। তো এই যে সাডেন ওনার সবাই জেনে গেল যে উনি কে, সারা পৃথিবীতে ওনাকে নিয়ে এত নাম ডাক হচ্ছে ওনার, ওটা ওনাকে ভীষণ নার্ভাস করে দিত। সো অ্যাপারেন্টলি হি ওয়াজ আ ভেরি শাই হিউম্যান বিইং, কারণ উনি ছোটবেলা থেকে ভীষণ একটা লুকিয়ে লুকিয়ে ইন্ট্রোভার্টিশ একটা অবসকিউর জীবন কাটিয়েছেন, এবং ওনার এই এক্সপোজারটাতে ঠিক কমফর্ট কোনোদিনই পাননি উনি। সেটা দেখ কি সুন্দর লেখাটা। I remember how my life's work developed from the time I was very young. When I was about 25 years, I used to live in utmost seclusion in the solitude of an obscure Bengal village by the river Ganges in a boathouse. The wild ducks which came through during the time of autumn from the Himalayan lakes were my only living companions. And in that solitude, I seemed to have drunk in the open space like wine overflowing with sunshine. And the murmur of the river used to speak to me and tell me the secrets of nature. As I passed my days in the solitude, dreaming and giving shape to my dream in poems and studies, and sending out my thoughts to the Calcutta public through the magazines and other papers, you can well understand that it was a life quite different from the life of the West.
I do not know if any of your Western poets or writers do pass the greatest part of their young days in such absolute seclusion. I'm almost certain that it cannot be possible and that seclusion itself has no place in the Western world. সত্যি তো কথাই। এটা ওনার মানে বলছেন উনি যে, and I think again if you look at it how contemporary it is, মানে আবার আমরা সেই seclusion-এর মধ্যে, এবং একদম। I don't know, will it inspire some very young people to start thinking differently, to really start listening to the birds, to really start looking at sunshine differently? But maybe it will, কারণ আমরা তো একটা খুব অদ্ভুত সময়ের মধ্যে আছি যেখানে seclusion is the new normal, right? তো সেখানে হয়তো আমরা আরেকজন রবীন্দ্রনাথকে আশা করা খুবই হয়তো বেশি আশা করা, কিন্তু কিছু কিছু ছোট বাচ্চাদের মনে মাথায় হয়তো এটা একটা নতুন ইমপ্রেশন ক্রিয়েট করবে, এবং যারা এখন বড় হচ্ছে তারা হয়তো একটু অন্যরকম ভাবে বড় হবে, একদম একদম। সেই সময়ের মতন আর কি ফিরে যাবে হয়তো, যেখানে মানুষ প্রকৃতির সাথে একা নিজেকে এনগেজ করে রাখার যে একটা ক্ষমতা ছিল সেই জিনিসটা আবার ফিরে পাবে। নিজস্ব সময় নিজেকে নিয়ে, নিজস্ব সময় নিজেকে নিয়ে নিজেকে ডেভেলপ করা এবং নানান রকম আত্ম উপলব্ধি, যেটা সেটা তো ভিড়ের মধ্যে তো সম্ভব নয়, সেটা হ্যাঁ এটা মানুষ একা থাকলেই তখনই নিজেকে নানান প্রশ্ন করে, নানা কিছু ভাবে। তো সেটা আমার মনে হয় এটা হয়তো একটা মানে এটা is a good time. It may be not in the best possible way, it didn't come to us in the best possible way, but it may be a good time for a new generation to start thinking and seeing things differently. Exactly. ওটা আমার খুব ভালো লেগেছিল ওই পার্টটা, যে উনি সেক্লুশনের কথা বলেছেন এত সুন্দর করে। আর খুব দরকার আজকের দিনে। সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা আমি এটা দিয়ে হয়তো আমরা আজকে আই নোট কনসিয়াস অফ টাইম, এটা দিয়ে হয়তো আমরা আজকে শেষ করব, সেটা হচ্ছে উনি সবসময় যেটা আমরা দেখি সারা পৃথিবীটা গ্রোয়িং increasingly ভীষণ marginalized হয়ে যাচ্ছে, and I'm not talking about it politically but sentimentally, emotionally আমাকে ওটা খুব হার্ট করে to see যে এই তুমি এই জাত, এই তুমি এই ধর্ম, এই তোমার গায়ের রং, এই তুমি এই যে segregation, এটা নিয়ে আমরা বড় হইনি এবং হতেও চাই না, এবং এই ভারতবর্ষকেও আমরা এরকম ভাবে দেখিনি যেরকম এখন দেখছি বা কিছু বছর ধরে এরকম চলছে, এবং সারা পৃথিবীতে এটা চলছে, ইন্ডিয়া ইজ নট দি ওনলি প্লেস। তো বড্ড বেশি সেগ্রিগেশন, তো সেটা নিয়ে উনি ওই সময় একটা কথা বলে গেছেন যেটা এত রেলেভেন্ট আজকের দিনেও। উনি বলছেন, I do not think that it is in the spirit of India to reject anything, reject any race, reject any culture. The spirit of India has always proclaimed the ideal of unity. The ideal of unity never rejects anything, any race or any culture. It comprehends all, and it has been the highest aim of our spiritual exertion to be able to penetrate all things with one soul, to comprehend all things as they are, and not to keep out anything in the whole universe, to comprehend all things with sympathy and love. This is the spirit of India. Now, in the present time of political unrest, the children of the same country, India, cry for rejection of the West, and I feel hurt. I feel that it is a lesson with which they have received from the West. Of course, এটা তো অন্য সময় ছিল, তো একটা ওয়েস্টের সাথে একটা বেশ ইন্ডিয়ানদের একটা ছিল ফিলিং অফ ইনফিরিয়রিটি, হয়তো এখনকার যুগে আর নেই। That is not our mission. India is there to unite all human races. Because of that reason, in India, we have not been given the unity of, we have not been given the unity of races. Our problem is the race problem, which is the problem of all humanity. We have Dravidians, we have Mohammedans, we have Hindus, and all these different sects and communities of men in India. Therefore, no superficial bond of political unity can appeal to us, can satisfy us, can ever be real to us. We must go deeper down. We must discover the most profound unity, the spiritual unity between the different races.
We must go deeper down to the spirit of man and find out the great bond of unity which is to be found in all human races. And for that, we are well equipped. We have inherited the immortal works of our ancestors, those great writers who proclaimed the religion of unity and sympathy. In say, he who sees all beings as himself, he realizes all beings as himself, knows truth. That has once again to be realized, not only by the children of the East, but also by the children of the West. They have to be reminded of these great immortal truths. Man is not to fight with other human races, other human individuals, but his work is to bring about reconciliation and peace and to restore the bonds of friendship and love. We are not like fighting beasts. It is the life of self which is predominating in our life, the self which is creating the seclusion, giving rise to sufferings, to jealousy and hatred, to political and commercial competition. All these illusions will vanish if we go down to the heart of the shrine, to the love and unity of all races. এটা আমার খুব সুন্দর লেগেছে যে উনি প্রাইজটা যদিও পাচ্ছিলেন নোবেল প্রাইজ ফর লিটারেচার, বাট হি কুড হ্যাভ অলসো ইজিলি ওয়ান দ্য নোবেল প্রাইজ ফর পিস, আই থিঙ্ক। কারণ এত সুন্দর একটা মেসেজ, এত সুন্দর একটা ভাবনা চিন্তা, এবং ওই যে যেখানে এই জন্যই হয়তো উনি সব প্রেমটা ওনার পূজাই, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই উনি সেই ঈশ্বরকে দেখতে পাচ্ছেন, এবং নিজের মধ্যে তো দেখতে পাচ্ছেনই ঈশ্বরের অংশকে, এবং যার জন্য উনি মানুষকে মানুষ হিসেবে নিজের একটা অংশ হিসেবে ভালোবাসতে পেরেছিলেন। এবং আনলাইক এখনকার আমরা যেভাবে নিজেদের মধ্যে এত আত্মকেন্দ্রিক হয়ে যাই যে আমরা সামনের মানুষটাকে তাকে নিজের থেকে দূর করেই দেখি আর কি, মানে অবজেক্টিভলি দেখতে গিয়ে সে আমাদের আর অংশ হয়ে থাকে না। আমার মনে হয় যেদিন আমরা সেটাকে মানতে শুরু করব যে আমারই একটা অংশের হচ্ছিস তুই, অটোমেটিক্যালি আমি তোকে ভালোবাসবো। সেই জায়গাটাতে আমরা পৌঁছবো, আমার খুব দৃঢ় বিশ্বাস এটা, মানে নিশ্চয়ই পৌঁছবো। আজকের যেটা একটা যুগ পড়েছে, আমরা ধীরে ধীরে ওই সেলফলেসটাতে যাবো, আশা করি সেটা মানুষ পৌঁছতে পারবে সেখানে। এবং সেটাই আসল আমাদের হয়তো গুরুদেবকে উপলব্ধি করা হবে, যদি আমরা each of us start believing যে আমার মধ্যে ঈশ্বর আছেন এবং সামনের মানুষটার মধ্যেও ঈশ্বর আছেন, এবং আমরা একে অপরে ওই ঈশ্বরেরই অংশ, তার মানে আমারই একটা এক্সটেনশন অফ মাই বিইং, অটোমেটিক্যালি ভালোবাসতে ইচ্ছে করবে তাকে, তার প্রতি ঘৃণা বা রাগ হওয়া সম্ভব নয়। হয় না, সেটাই। খুব ভালো লাগলো তোমার এই পড়াটা, ভীষণ সুন্দর। আমার জানা ছিল না অনন্যা, থ্যাংক ইউ, শুনলাম। খুব মানে হিউম্যান ভ্যালিউস গুলো আবার ভাবতে হবে সকলকে আমাদের। সো বিউটিফুল রিটেন, মানে কত লোকেই তো স্পিচ দেয়, কিন্তু মানে রবীন্দ্রনাথের গুরুদেবের এরকম একটা মোমেন্টাস স্পিচ, এমন একটা দারুণ সময়, হিস্টোরিক একটা মোমেন্টে উনি বলেছেন। তো আই থট ইট ইজ বিউটিফুল, এন্ড যত বেশি লোক এটা জানবে বুঝবে তত হয়তো আমাদের খুবই ছোট্ট চেষ্টা, খুবই একটা, আমরা কিছুই নই, আমরা এটা প্রচার করার মতন আমাদের সাধ্য নেই, কিন্তু যদি আমাদের কথা শুনে আর একটা মানুষও যদি ভাবে এবং যদি একটু ইনফ্লুয়েন্সড হয়, তাহলেও হয়তো আই থিংক উই উড হ্যাভ ডান সামথিং। সেটাই খুব খুব ভালো লাগলো, মানে তোমার সাথে একটা বেশ সুন্দর আড্ডা হলো। কি আছে, দেখা হচ্ছে না তো কি আছে, টেকনোলজি তো ফায়দা নেওয়াই যায়, বল enabled us যে আমরা এরকম বসে গুছিয়ে আড্ডা মারতে পারি। আশনারাটা না হয় পরের বার আমরা করে নেব, সেটাও হয়তো ভার্চুয়াল রিয়ালিটিতে হয়ে যেতে পারে। এত সুন্দর একটা গল্প হলো, এত সুন্দর আড্ডা হলো, এত ভালো ভালো গান তুই আমায় শোনালি। একটা গান দিয়ে শেষ কর, এরকম করলে অল্প একটা, ওই তোমার লেখাটার ভিত্তিতেই দেখো কেমন, এটাও কেমন আমি গুছিয়েছি নিজের মতন করে, তোমার সাথে অতটা কথা হয়ওনি সত্যি কথা বলতে, কিন্তু তোমার লেখার সাথে কিরকম গানগুলো মিলে গেছে, মানে এই লেখাটার সাথে আমার এই গানটা যেন খুবই মনে হচ্ছে যে মিলবে। সেটা হলো, কেন জাগে না অবশ্য পরাণ, নিশি দিন অচেতন ধুলি শয়ান। এই গানটাও হ্যাঁ আমার খুব, এটা কিন্তু প্রেম পর্যায়ের গান, জানো তো।
না না, এটা পূজা, আমি ভুল করছি, এটা পূজা পর্যায়ের গান একদম, ঈশ্বরকে বলা। তাই দেখা যাক আমাদের অবশ পরাণটা যদি একটু একটুখানি যদি আমরা একটু যদি দেখাতে জাগে। পারি। সত্যি কথাই, চলো করি তাহলে। কেন জাগে না, জাগে না অবশ পরাণ, কেন জাগে না, জাগে না নিষেদিন অচেতন ধূলি শয়ান, কেন জাগে না, জাগে না। এই জায়গাটা তুমি পাখি ফুল সব বলেছো, তাকে এখানটাতে আছে সেটা। বিহগ গাহে বনে ফুটে ফুল রাশি, চন্দ্রমা হাসে সুধাময় হাসি। তারপরে প্রশ্ন, তবু মাধুরী কেন জাগে না প্রাণে, কেন হেরে না তব প্রেম বয়ান, কেন জাগে না, জাগে না অবশ পরাণ, কেন জাগে না, জাগে না। বাহ, খুব ভাল লাগলো। আর আমার আশা করি যে আমরা যখন এটা শেয়ার করব সকলের ভালো লাগবে। তো হ্যাঁ সেই আশা হ্যাঁ, নিয়ে সকলকে একটা খুব ভালো কাটুক, সবার সময়টা ভালো কাটুক, ভালো সেফ থেকো সবাই, যে যার বাড়িতে আছো সত্যি, আনন্দে হ্যাঁ থেকো, মন ভালো রেখে থেকো। আর হ্যাঁ, একদম আমরা যেন এরকম ভাবেই কাজ করতে পারি আরো। একদম। আর তুমি শেষ করার আগে তুমি এখন একটা বই পড়বে আমি জানি, অল দ্য বেস্ট, আমি আসছি, অনলাইন হচ্ছি। শিওর। আমার সেটা রাত্রিবেলা সন্ধ্যেবেলা আর কি 9:30 আমাদের সময় আমার একটা বুক রিডিং সেশন আছে, তখন হ্যাঁ আবার দেখা হ্যাঁ, হবে। টাটা। ঠিক আছে, তুমি শেষ ভালো করো তাহলে, টাটা, ওকে, বাই বাই।